হ্যালো জুনিয়র্স, তো আজকে আমরা এই ভিডিওতে নটরডেম কলেজ এবং নটরডেম কলেজ অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কিছু জিনিস ডিসকাস করব। হয়তো ইতিমধ্যেই তোমাদের এসএসসি 2025 যারা আছো তারা এনডিসি প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলেছো, কারণ আগামী মাসের মধ্যে তোমাদের এসএসসি রেজাল্টটা দিয়ে দিবে। তারপর এক মাস কিংবা দেড় মাস, সর্বোচ্চ দেড় মাসের মধ্যে তোমাদের এক্সামটা হয়ে যাবে এনডিসি অ্যাডমিশন টেস্ট। তো লেটস স্টার্ট অ্যান্ড সামনের স্লাইডে গিয়ে দেখি আমরা আসলে আজকে কী ডিসকাস করবো। ফার্স্টে এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা ডিফারেন্ট দেন এইচএসসি অ্যান্ড এসএসসি এক্সাম। হ্যাঁ, অবশ্যই নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টটা হলো এইচএসসি না, তোমরা এখন এইচএসসি দেনা, যেহেতু এসএসসি এক্সাম অর্থাৎ বোর্ড এক্সাম থেকে একটু ডিফারেন্ট হবে, কারণ ওখানে কোয়েশ্চেন প্যাটার্নটা আর বোর্ড এক্সামের মতো হয় না। নটরডেম কলেজে কখনো দেখা যায় এমসিকিউ কিংবা রিটেন এক্সাম বেশি হয়, বাট বোর্ড এক্সামে সিকিউ থাকে। সো অবভিয়াসলি যে কোনো অ্যাডমিশন টেস্ট বোর্ড এক্সাম থেকে ডিফারেন্ট হয় সবসময়। তারপর আরেকটা লেখা আছে যে ইউ উইল গেট অ্যাবাউট 1 মান্থ আফটার এসএসসি রেজাল্ট পাবলিশ। অর্থাৎ হ্যাঁ, এসএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার পর সর্বোচ্চ তুমি 1 মাস পেতে পারো, কিংবা হয়তো তার থেকে একটু বেশি পেতে পারো, কিংবা কমও পেতে পারো। এমন হয়েছে যে 1 মাসের আগেই তারা এক্সামটা নিয়ে ফেলছে। তো নেক্সট হচ্ছে যে ওয়াই এনডিসি ইজ এ গুড চয়েস। তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে তুমি নটরডেম কলেজে পড়বা, কিন্তু নটরডেম কলেজে আসলে কেন পড়বো এটাও তোমার জানা উচিত। তো ফার্স্টে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে ইট হ্যাজ এ গুড অ্যালামনাই। অ্যান্ড তুমি হয়তো সব জায়গায় ইন্টারন্যাশনাল, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় সেক্টরে নটরডেম কলেজে অনেক স্টুডেন্ট পাবা। পলিটিশিয়ান থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক, তারপর মিলিটারি পজিশনে আছে, মিলিটারিতে অনেক পজিশনে আছে। তারপর ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার অ্যান্ড ডাক্তার তো অনেক আছে। এভরি ইয়ার লট অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড ডাক্তার এখান থেকে বেরিয়ে আসে। তারপর আরও অনেক সেক্টর, লাইক হয়তো তুমি যদি মিডিয়া লাইনে যেতে চাও ওখানেও আছে। সো হ্যাঁ, ইট হ্যাজ এ গুড অ্যালামনাই অবশ্যই। তারপর হচ্ছে যেটা সেকেন্ড, যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নো পলিটিক্যাল ডিস্টারবেন্স। অর্থাৎ নটরডেম কলেজে পলিটিক্যাল ঝামেলা নেই বললেই চলে, ওখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি হয় না, অর্থাৎ তারা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি অ্যালাউ করে না। বাট অন্যান্য কলেজে যেটা দেখা যায় যে সরকারি কলেজগুলোতে হয়তো এবছর একটু কমে গেছে, বাট আগের বছরগুলোতে খুবই পলিটিক্যাল ডিস্টারবেন্স থাকতো, যেটা এনডিসিতে নেই বললেই চলে। তারপর হচ্ছে হেল্পফুল অ্যান্ড গুড নেটওয়ার্ক। সো প্রত্যেকটি স্টুডেন্টের জন্য যখনই গ্র্যাজুয়েশনের পর একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হয়, নেটওয়ার্ক ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এনডিসিতে তুমি যেটা পাবা সেটা হচ্ছে একটা হেল্পফুল এবং একটা গুড নেটওয়ার্ক পাবা। কারণ তুমি দেখবা যে তোমার যে ফ্রেন্ড সার্কেল কিংবা গ্রুপে যারা তোমার সাথে পড়তো তারা অনেক ভালো ভালো জায়গায় আছে, মানে গ্র্যাজুয়েশনের 4 থেকে 5 বছর পর কিংবা আরও পরে, কিংবা গ্র্যাজুয়েশনের আগেই দেখবো সবাই অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আছে, ভালো ভালো প্লেসে আছে। তো এটা অবশ্যই একটা ভালো জিনিস। তারপর হচ্ছে ল্যাব ফেসিলিটিস। তো বাংলাদেশের অন্যান্য কলেজের থেকেও আমরা হয়তো বলতে পারি যে এনডিসির ল্যাব ফেসিলিটিসটা খুবই বেশি। কারণ এনডিসিতে যেভাবে আসলে ল্যাব করানো হয়, যে আমার যারা সরকারি স্কুলে যে ফ্রেন্ডরা পড়ছে, সরকারি কলেজগুলোতে যে ফ্রেন্ডরা পড়ছে তাদেরকে ওভাবে ল্যাব করানো হতো না, কিংবা ল্যাবে কোনো বাধ্যবাধকতা ছিল না। তুমি ল্যাব মিস করলেও তেমন একটা ঝামেলা হতো না। বাট এনডিসিতে তোমাকে অবভিয়াসলি ল্যাব করতেই হবে, এবং কোনো কারণে যদি তুমি ল্যাবে কোনো ভুল করো তাহলে তোমাকে আবার ওই ল্যাবটা করতে হবে, রিটেক দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে গুড এনভায়রনমেন্ট। অবশ্যই তোমার পড়ালেখার জন্য একটা সুন্দর পরিবেশ আছে। তুমি যখনই এনডিসিতে যাওয়া দেখবা সবাই পড়ালেখা নিয়ে বিভিন্ন জিনিস ডিসকাস করতেছে, কিংবা ক্লাব অ্যাক্টিভিটিস নিয়ে জিনিস ডিসকাস করতেছে। আর একটা জিনিস যেটা আমি এখানে মেনশন করতে ভুলে গেছি সেটা হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটিস। সো এনডিসিতে অনেকগুলো ক্লাব আছে, ডিবেটিং ক্লাব, চেস ক্লাব, অ্যাডভেঞ্চার ক্লাব, তারপর হচ্ছে যে ইকো অ্যান্ড স্পেস ক্লাব, অনেক ক্লাব আছে। তো তারপর ইউনাইটেড নেশন ক্লাব, যেটা আইআর ক্লাব আছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ওটা একটা ক্লাব আছে। তো ইংলিশ ক্লাব আছে, অনেক ক্লাব আছে। তো ক্লাব অ্যাক্টিভিটিসটা খুবই ভালো এনডিসিতে, যেটার সার্টিফিকেট তোমার হয়তো পরে কাজে আসতে পারে। তারপর টিচাররাও অনেক হেল্পফুল এখানে। তুমি যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করতেছো, ডিপার্টমেন্টে যাবা, যে কোনো ডিপার্টমেন্টে যাবা, দেখবো ওই ডিপার্টমেন্টে কোনো না কোনো টিচার থাকবে এবং তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। তারপর অবশ্যই পপুলারিটি, এনডিসির একটা পপুলারিটি আছে, দেশে বলো বিদেশে বলো বাইরেও। এনডিসি যে নটরডেম ইউনিভার্সিটি আছে, যারা যে হলিক্টাস সম্প্রদায়টা এটা চালায়, যে ইউনিভার্সিটিগুলো বাইরে আছে। সো এরকম অনেক আছে। তো এই ভিডিওটা আসলে আমার পার্সোনাল অপিনিয়ন দিয়ে করা, অনেকের সাথে এটা মিলতেও না পারে। আমার পার্সোনাল অপিনিয়ন বা এক্সপিরিয়েন্সটাই আমি এখানে শেয়ার করতেছি। সো ওকে, কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে এখানে, সেটা হচ্ছে ল্যাব এবং প্র্যাকটিক্যালের প্যারা। হ্যাঁ, এনডিসিতে ল্যাব এবং প্র্যাকটিক্যালের একটু প্যারা থাকে, সেটা জাস্ট ট্রু অন্যান্য কলেজ থেকে। কারণ তোমাকে ল্যাব খাতা কিংবা প্র্যাকটিক্যাল খাতা সব তোমাকে নিজেই লিখতে হবে। বিশেষ করে যেটা প্যারা থাকে সেটা হচ্ছে ম্যাথ ল্যাবের একটা প্যারা থাকে। কারণ ম্যাথ ল্যাবে দেখা যায় যে তুমি একটা প্র্যাকটিক্যাল যদি একবার করো, ওটা যদি কোনো কারণে টিচারের পছন্দ না হয় কিংবা সামান্য ভুল থাকে, তাহলে তোমাকে আবার রিটেক দেয়। সো এরকম করে আমি সর্বোচ্চ 4 থেকে 5 বার রিটেক পাইছি। আমার থেকে আরও বেশি রিটেক পাইছি, লাইক 7-8 বার রিটেক পাইছি। এমন স্টুডেন্টও তুমি পাবো আরও বেশি রিটেক পাই অনেক সময় ম্যাথ ল্যাবের ক্ষেত্রে। ফিজিক্স ল্যাবেও দেয়, বাট আমি ফিজিক্স ল্যাবে কখনো রিটেক পাইনি। হল ফ্যাসিলিটি নাই ক্যাম্পাসে কোনো, এটা একটা ছোটো ডিসঅ্যাডভান্টেজ। কারণ এই এলাকায় আসলে তেমন একটা ভালো হোস্টেল পাওয়া আসলে খুবই টাফ।
টাকা পয়সা লাগে একটু ভালো, অ্যান্ড ফ্যামিলি রেস্ট্রিকশন। তো এটা মেনশন করার একটা রিজন সেটা হচ্ছে হয়তো তোমরা যারা স্কুল লাইফে অনেকেই ফ্যামিলির সাথে থাকছো এবং ফ্যামিলি একটা রেস্ট্রিকশন ছিল, তোমরা অনেকেই রেস্ট্রিক্টেড ফ্যামিলি থেকে আসো, খুব স্ট্রিক্ট ফ্যামিলি, তো হঠাৎ করে আসলে একটা ফ্রিডম পেয়ে যায় স্টুডেন্টরা যারা হলে থাকে কিংবা হোস্টেলে থাকে। তো কিছু স্টুডেন্ট নট নট এ লং সরি নট এ লার্জ নাম্বার, কিছু স্মল নাম্বার স্টুডেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে তারা ধরো রেস্ট্রিকশন না পাওয়ার কারণে হয়তো পড়ালেখাটা একটু ডিট্যাচ হয়ে যায়। এটা আমি আসলে কয়েকজনকে দেখছি আমাদের কলেজে, সেই জন্য এটা আসলে এখানে লিখছিলাম। অ্যান্ড দেন হচ্ছে প্রিপারেশন ফর এক্সাম, এটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল যেটা বলবো, শুধুমাত্র আমি না, আমি আমার অনেক এনডিসি ফ্রেন্ডদের থেকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ফোকাস অন দ্য মেইন বুকস। সো মেইন বুকগুলো ভালো মতো ফোকাস করতে হবে। তারপর অল কনসেপ্টস অফ দ্য এসএসসি সিলেবাস শুড বি ক্লিয়ার। এসএসসি সিলেবাসের মধ্যে যেসব কনসেপ্টগুলো আছে লাইক ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথ, যে কনসেপ্টগুলো আছে প্রত্যেক চ্যাপ্টারের, ওগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, ভালো মতো বুঝতে হবে। যদি এখনও যদি শেষ না হয়ে থাকে কোনো কনসেপ্ট, তাহলে তুমি ইউটিউবের ভিডিও থেকে হেল্প নিতে পারো, কিংবা কোনো কোচিং সেন্টার কিংবা কোনো স্যার যে কারো থেকে হেল্প নিতে পারো। ইটস ইউর ডিসিশন। অ্যান্ড স্পেশালি দ্য সায়েন্স সাবজেক্ট, তো হ্যাঁ সায়েন্স সাবজেক্টসের কনসেপ্টগুলো বিশেষ করে ক্লিয়ার রাখতে হবে, কারণ ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, তারপর কেমিস্ট্রি, এগুলোর উপর একটু বেশি জোর দেয়, লাইক বায়োলজির উপরও দেয়। তারপর বেসিক গ্রামার আইটেমস, হ্যাঁ আমাদের সময়ও ইংলিশ গ্রামার আইটেম থেকে একটা দুটা কোয়েশ্চেন আসছিল, যে আমার আসছিল মেবি পার্ট অফ স্পিচ থেকে একটা কোয়েশ্চেন আসছিল যে এটা কোন ধরনের প্রোনাউন, এটা জিজ্ঞেস করছিল, হুইচ টাইপের কোন ধরনের প্রোনাউন, ওটা জিজ্ঞেস করছিল মেবি, ভুলে গেছি। তারপর হচ্ছে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, কারণ যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট যে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করা, অর্থাৎ যত বেশি সম্ভব ততটুকু প্র্যাকটিস করতে হবে তোমার থেকে। তোমার যদি সব ক্লিয়ার থাকে কনসেপ্ট, তারপর মেইন বুক শেষ হয়ে যায়, দেন ডু প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওকে, তারপর হচ্ছে টেক হেল্প অর টেস্ট ইউরসেলফ অন কোচিং এক্সাম। এক্সামটা আসলে খুব ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে তোমাকে। এবার এক্সাম দেওয়ার জন্য তুমি বাসায় দিতে পারো, তুমি যদি পারো, যে তোমার যদি পসিবল হয় তাহলে তুমি বাসায় দিতে পারো, কিংবা দেখতেছো তোমার বাসায় দেওয়া তেমন একটা পসিবল না, তখন তুমি বিভিন্ন কোচিং সেন্টার আছে, আই এম নট প্রমোটিং দ্যাম, বাট উদ্ভাস এসিএস যেটাই বলো হোয়াট এভার, ওখানে গিয়ে তুমি তোমার টেস্ট করতে পারো, কারণ ওখানে এক্সামগুলো হয়, এগুলার পজিশন দেয়, মেরিট পজিশন দেয়, সব কিছু দেয়। তো ওখান থেকে হেল্প নিতে পারো কিংবা নিজেকে টেস্ট করতে পারো। আমিও করছিলাম, মিথ্যা বলে লাভ নাই, আমার অনেক ফ্রেন্ড করছিল যারা গ্রুপ 3-তে পড়তো আমার সাথে। সো অনেকে এক্সাম দিছিল, সো বেশিরভাগই এক্সাম দিছিল। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সেপশনাল মেথড টপিক্স ফ্রম মেইন বুক অ্যান্ড বোর্ড ইকুয়েশন। তো দেখা যায় যে অনেক বছর যে বোর্ড কোয়েশনে কিছু এক্সেপশন বা সুন্দর সুন্দর ম্যাথ আসে, বা ফিজিক্স, কেমিস্ট্রি বা কোয়েশন আছে, তো এগুলো তুমি আছে যা কোয়েশন আছে, তো এগুলো তুমি সলভ করতে পারো। হ্যাঁ, দ্যাটস এ গুড থিং, যেগুলো তুমি সলভ করলে তোমার সুবিধা হবে। তারপর আর কিছু টপিক আছে এক্সেপশনাল টপিক, যেগুলো মেইন বুকে থাকে, ওইগুলো ভালো মতো একটু পড়ে নিবা। তারপর হচ্ছে সলভ কোয়েশ্চেন্স ফ্রম গাইড আর অ্যাডমিশন প্রিপারেশন বুকস। হ্যাঁ, বিভিন্ন অ্যাডমিশন প্রিপারেশন বুকস তোমার মার্কেটে পাওয়া যায়, নিটার বলো, হাবি জাবি, আর অনেক কিছু আছে যেগুলো মেনশন করার দরকার নেই আই থিঙ্ক। তো এরকম অনেকগুলোই তুমি বুক নিয়ে ওখান থেকে কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো যদি তোমার দরকার হয়, কারণ অনেক সময় তোমরা চাও যে একটা ধারণা নেই, যে আমার তো আগের থেকে কোনো আইডিয়া থাকে না, যে প্রি আইডিয়া থাকে না যে কেমনে আসলে কোয়েশ্চেনটা কেমন হয়। সো ওখান থেকে আসলে তুমি ধারণার আইডিয়া নিতে পারো, দ্যাটস এ গুড থিং। তারপরে প্রিপারেশন মোটামুটি এখানে শেষ। তারপর হচ্ছে কোয়েশ্চেন টাইপ। আসলে এনডিসির কোয়েশ্চেন টাইপ স্পেসিফিক না, এটা এভরি ইয়ার চেঞ্জ হতে পারে, কখনো রিটেন আসতে পারে, কখনো এমসিকিউ আসতে পারে। তো মোস্ট অফ দ্য টাইম এমসিকিউ আর রিটেন, এই দুটার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে এনডিসির কোয়েশ্চেন টাইপ। দেখা যায় যে আমাদের সময় যেটা হয়েছিল, 2022 সালে আমি এসএসসি দিয়েছিলাম, তো তখন যেটা হয়েছিল আমার রিটেন আসছিল কোয়েশ্চেন, রিটেনের মধ্যে 5 নম্বরের একটা অনুচ্ছেদ আসছে বাংলা, যে বলছিল ডাক বাংলো সম্পর্কে কয়েকটা লাইন লিখো। হ্যাঁ, ওটা একটা 5 নম্বরের অনুচ্ছেদ আসছিল। তারপর বাকি সব কোয়েশ্চেনগুলোতে 2 নাম্বার করেছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা, ম্যাথ। অ্যান্ড বাকি যেটাতে ফিজিক্সের একটা ম্যাথ 5 নাম্বার ছিল, অ্যান্ড হায়ার ম্যাথের একটা ম্যাথ 5 নাম্বার ছিল, যেগুলো 10 নাম্বার ছিল, এগুলো একটু বড় ম্যাথ ছিল। তো তুমি খেয়াল করবে আসলে এক্সামের সময় যে তোমার কোয়েশ্চেনের পাশে মার্কসগুলো লেখা থাকবে। তারপর সার্কুলার অবশ্যই চেক করবা, সার্কুলারে লেখা থাকে কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন হবে, ওটা সার্কুলারে ডিটেইলসে লেখা থাকে। তো এটা তোমাদের দিয়ে দিবে এসএসসির রেজাল্টের পরেই, তো এটা চেক করে নিবা। তারপর হ্যাঁ, বাংলার মধ্যে কবির জন্মসাল থেকেও কোয়েশ্চেন আসে, যে আমাদের সময় আসছিল, আর বিভিন্ন জিনিস থেকে আসে। তারপর হচ্ছে ভাইভাটা হয়ে থাকে সাধারণত অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা দেওয়ার পর, অ্যাডমিশন টেস্টের রিটেনের রেজাল্টটা দেওয়ার পর ভাইভাটা হয়ে থাকে। তো ভাইভা নিয়ে তেমন একটা প্যারা নিতে হয় না, ওইটা তেমন কঠিন কিছু না। অনেকে মনে করে ভাইভা তো অনেক টাফ জিনিস না, এখানে জাস্ট কিছু স্টুডেন্টকে মানে কিছু স্টুডেন্টকে জাস্ট 100-200, আমাদের সময় 200 থেকে 300 স্টুডেন্টকে জাস্ট বাদ দিছিল। সো ওখানে জাস্ট তোমার ড্রেস আপটা দেখবে, যে তোমার ড্রেস কোডটা দেখবে যে কীরকম ড্রেসটা পরে যাও, তারপর তোমার কথাবার্তা কেমন, তারপর তেমন একটা কোয়েশ্চেন আস্ক করে না, কিংবা কোয়েশ্চেন আস্ক করলেও
তুমি যদি না পারো তাহলে সরি স্যার কিংবা সরি ম্যাম বলে হয়েছে, যেমন কি আমি পারি নাই, আমার সঙ্গে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিল আমি পারি নাই, তো আমি সরি বলে মুভ অন করছি। সো ওকে, এতটুকুই। আমার আশা করি আরও কিছু কোয়েশ্চেন থাকতে পারে তোমাদের, ওইগুলো তুমি আমাদের ফেসবুক পেজে করতে পারো, ম্যাথিক্স যে কোনো টাইমে। উই আর দেয়ার ফর ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ।